আমাদের ব্যালটটা রাখতে হবে, আমাকে ভোট করি একটু ক্ষমতায় যাওয়া লাগবে। আমরা ব্যালট বাক্স চুরি করি, একা করে 70টা 80টি 300টা 500টা 600টা করি সিল মেরি আমরা একটু ক্ষমতায় যাওয়ার চিন্তা চেতনা বিএনপি করে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, নির্বাচনে বিশ্বাসী, আর জনগণই বিএনপির উৎস। ব্যবসা করতে ক্ষমতার উৎস, ব্যবসা করতে গেলেই লাগে পুঁজি, নগদ টাকা, আর রাজনীতি করতে গেলেই লাগে হচ্ছে ভোট। তো আমরা সবাই যেন ভোটের জন্য কাজ করি। বিএনপির প্রত্যেকটা ভোটারই আমি মনে করি যেন তারা এক একজন কর্মী, একজন নেতা। আমরা সবাই যদি নির্বাচন খুব সম্ভবত 25শে ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা, তো আমরা যদি সবাই একটা করে ভোট আমরা বাড়াতে পারি, তাহলে আমরা 100% একটু ক্ষমতা যেতে পারবো বলে আমার মনে হয়। কিন্তু আমাকে ব্যবহারে যদি একটা করে ভোট কমিয়ে যায়, তাহলে আমরা ওই যাবো নিশ্চয়। তো সবাই ভোটের দিকে খেয়াল রাখতে হবে, আমরা যেন একটা করে ভোট বাড়াতে পারি, মানুষের ভালোবাসা দিয়ে যেন ভোট কাছে নিয়ে আসতে পারি, এই আর কি। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম এই যে আওয়ামী লীগ তো টাকার বিনিময়ে ভোট, কিন্তু ভোট কেন্দ্রে জাতি দিত না, অনেক সমস্যা। কালকের টাকা পুতুল কতজন আছে? 2 টাকা বাকি দিই। ওর আগের দিন ডাব মাপ কিনাইস না? যে আওয়ামী লীগ তো বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করে নির্বাচন করেছে। আমাদের বিএনপির ভিতরে যেন এরকম কোনো ধরনের সহিংসতা না হয়, শান্তিপূর্ণভাবে নির্বাচনটা সংগঠন হোক, এই আশা ব্যক্ত করে আপনার কাছে বক্তব্য শুনতে চাচ্ছিলাম। বিএনপি 2001 সালের থেকে 2006 সালের 26শে অক্টোবর পর্যন্ত একটু ক্ষমতায় ছিল। খালেদ জিয়া যদি চাইতো একটু ক্ষমতায় থাকবো, তাহলে থাকতে পারতো, কিন্তু খালেদ জিয়া কিন্তু জ্ঞান কথা চায়নি, সে ক্ষমতা ছেড়ে দিয়েছিল। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিল গণতন্ত্রের সাথে। জনগণ যদি ভোট দিয়ে বাড়ায়, তাহলে আবার প্রধানমন্ত্রী হবো, আবার একটু ক্ষমতায় যাবো। তো বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তো আওয়ামী লীগের চিন্তা চেতনা তো বিএনপি চলবে না, তাহলে তো বিএনপির নাম আওয়ামী লীগই হয়ে যেত। বিএনপি চলবে বিএনপির চিন্তা চেতনায়, গণতন্ত্রে বিশ্বাসী, জনগণ নিয়েই বিএনপির একটু ক্ষমতা। তো বিএনপি ভোট কাটা রাজনীতি করবে না, ব্যালট চুরি করে রাজনীতি করবে না। রাতের অন্ধকারে নিশিরাতের যে পার্লামেন্ট আওয়ামী লীগ গঠন করেছিল, নিশিরাতের পার্লামেন্ট বিএনপি গঠন করবে বলে আমার মনে হয় না। আজকে কিন্তু তারা নিশিরাতের পার্লামেন্ট করতে যেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আমি মনে করি আজকে কিন্তু তারা পলাতক লীগ হয়ে গেছে। তারা কিন্তু আজকে আওয়ামী লীগ নেই, তারা আজকে দলের নাম হয়ে গেছে পলাতক লীগ। কতটুকু বাস্তব কথা বলতে বললাম জানি রে, আমার এই নামটাও আমার পছন্দ হয়েছে, তারা পলাতক লীগ হয়ে গেছে। তারা আছে 1949 সালে 23শে জুন আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগ মুসলিম লীগের জন্ম 1949 সালের 23শে জুন। এই দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ আর মনে হয় কঠিন পরিস্থিতি বার করতেছে বর্তমান সময়টি। তাদের কর্মকাণ্ডের কারণে জনগণের কাছ থেকে তারা দূরে সরে গেছে। মানে একটা দলের রাজনীতি কিন্তু ওই দেশের পুলিশই চালাতে পারে না। আমি 14 সালের পর থেকে যে রাজনীতি দেখলাম আওয়ামী লীগের, সেটা আমি দেখেছি যে সাংগঠনিকভাবে তারা দুর্বল ছিল, তাকে রাজনীতিটা চালাইছে পুলিশ দিয়ে। আমি আওয়ামী লীগের নেতাকে সামনে অনেক সময় গল্প করতাম যে আপনাকে কিন্তু সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, 75 সালের থেকে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আপনাকে রাজনীতি কিন্তু চালাচ্ছে এখন পুলিশ দিয়ে দেশের গণতন্ত্র চলে না। পুলিশ দিয়ে মানুষ দমন করা যায়, বাড়ি নিয়ে যায়, মামলা দেওয়া যায়, এগুলো করা যায়, কিন্তু গণতন্ত্র চলে না। আসলে সেটাই বাস্তব। আজকে অনেক নেতা কর্মী বিবাদে আছে, তাদের অনেক বড় লোক আছে, যেরকম মন্দ লোক থেকে 12 লোক থাকে, অনেক 12 লোকই বিবাদে আছে। শেখ পরিবার কিন্তু দেশের বাইরে। আপনার এই যে বক্তব্য মাকসুদুল আলম রোহান শুনছে, সে মাকসুদুল আলম রোহান সম্পর্কে একটু বলেন। রোহান দলের জন্য নিবেদিত করে একজন ছেলে, ভালো ছেলে, আমি তার জন্য দোয়া করি। সে যেন মানে সর্বনিম্ন একজন মেয়র নির্বাচিত হতে পারে শর্ট টাইমে, আমি দোয়া করি।
আমি জানি না আমি বেঁচে থাকতে দেখি যেতে পারবো কিনা, তাহলে সে চেষ্টা করলে পারবে বলে মনে হয়। সে যোগ্যতা তার ভিতরে আমি দেখেছি। নিবেদিত প্রাণ। কারণ আমার হাত ধরে অনেক ছেলেই রাজনীতিতে এসেছে। আমি বড় কোনো নেতা না, তো অনেক ছেলেই আমার হাত ধরে রাজনীতিতে এসেছে। তো কার ভিতরে কি চিন্তা আছে এটা করে বোঝার মতন যোগ্যতা আমার স্পিরিটে আছে। তো সে শর্ট টাইমেই হয়তো বা পৌরসভার বিমানী হবে সে। আগামীকাল যে ছাত্র দলের জন্ম শতবার্ষিকী উদযাপিত হয়েছে, এই সম্পর্কে কিছু বলেন। তো আমার জানা মতে সর্বোচ্চ ছাত্র দেখেছি এর সাথে আন্দোলনে তৎকালীন সময়তে যারা ছিলেন সবার নাম তো মনে নেই। রতন ভাই, কামাল ভাই, পাশা ভাই, আরও অনেকেই ছিলেন তার নেতৃত্বে। হাবিবুর রহমান হাবিব কলারোয়ার, আমাদের যশোরের সাগরের সব সাবু ভাই তৎকালীন ছাত্র দলের নেতা ছিলেন। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ছিলেন সাগরের ডক্টর সাবু ভাই। সেই থেকে এরশাদ আন্দোলন থেকে সেই থেকে যার সাথে আমার সাথে সম্পর্ক এখনও আছে। তখন মোবাইল ছিল না, তারপরেও সম্পর্ক আছে। মোবাইল আসার পরে তো ফোনে মাঝে সাথে কথাবার্তা বলার সুযোগ হয়। তো সেই সম্পর্ক এখনও টিকে আছে। তো যারা ওই সময়কে ছাত্র নেতা আমানুল্লাহ আমান সাহেব, খায়রুল কবির খোকন, এই ছাত্র নেতাগুলো বাংলাদেশের বিএনপির ইতিহাসে সর্বোচ্চ ছাত্র নেতা তৈরি হয়েছে এরশাদ আন্দোলনে। সেটা হচ্ছে 87 থেকে শুরু করিয়ে 90, এই 3 বছরের ভিতরে সর্বোচ্চ ছাত্র নেতা বাংলাদেশ পেয়েছে। ওই সময় যে ছাত্র নেতারা ছিল। আর এখনকার ছাত্র নেতারা কতটুকু তারা দিতে পারবে, কতটুকু করতে পারবে দেখার বিষয়। বাংলাদেশ যুবদল প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? এই তারিখ আমার মনে নেই, তো খুব সম্ভবত মনে হয় 80 সালে, খুব সম্ভবত মনে নেই, তারিখ মনে নেই আমার। আওয়ামী লীগের যে ছাত্রলীগ, যুবলীগ, আগস্টের যে নির্মম অত্যাচার চালাইছে সাধারণ জনগণের প্রতি পুলিশ দিয়ে, আজও কি আপনার এই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা প্রাণ হারিয়ে শহীদ হয়েছে, এবং অনেকের হয়তো বা আপনার গুলির আঘাতে অনেকে কারোর হাত পা এমনকি অনেক কিছু হারিয়েছেন, আজও কি এই বিচার এই বাংলার মাটিতে হবে না তাদের সুষ্ঠু বিচার? বিচার তো অবশ্যই হওয়া উচিত। আমরা যদি যুবলীগ ছাত্রলীগ সম্পর্কে কথা বলি তো অনেকখানি কি বলতে হবে। যুবলীগের চেয়ারম্যান, ওনার নাম হচ্ছে পরণ, হচ্ছে মনি সাহেবের ছেলে। ওনার বাবা ছিলেন মুক্তিযুদ্ধের একজন বড়ভাবে সংগঠক। তো উনি যুবলীগের চেয়ারম্যান হওয়ার পরে ওনার ওয়াইফের নাম হচ্ছে জুটি, খুব সম্ভবত জুটি কি বিটি ওনার ওয়াইফের নাম। আবু সাইদের, অধ্যাপক আবু সাইদের মেয়ে, বড় সাহেবের ওয়াইফের নাম। তো উনি তো টাকা বাদে কোনো জায়গায় কমিটি দেয়নি। তো টাকায় যখন কমিটি দেবে তখন তো যারা সংগঠন করা লোক, যারা সাংগঠনিক লোক, এদের তো টাকা থাকে না। এরা তো বড় বছর রাজনীতি করে, মানুষের দান করা লাগে, চা খাওয়ানি লাগে, অসুখ বিসুখে টাকা দেওয়া লাগে, কাজে তাদের টাকা থাকে না। যারা ব্ল্যাক মার্কেট, যারা চাঁদাবাজ, এদের টাকা থাকে। আর এরাই তখন নেতা হয়, দুষ্কৃতকারীরা নেতা হয় যখন টাকার বিনিময়ে কমিটি হয়। এই কারণে যুবলীগ এই জায়গাটা যে পৌঁছে গেছে। ছাত্রলীগের একই অবস্থা, যারা সাংগঠনিক লোক তাদের টাকা থাকে না। যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, ব্ল্যাক মার্কেটিং করে, মাদকের ব্যবসা করে, এদের থাকে টাকা। এরাই যে যখন পদ কিনে ফেলাই, যে আমি অমুক পদের অমুক জেলার নেতা, আমি বিভাগের নেতা, আমি থানার নেতা, তারা টাকার ধান্দায় ছোটে। এই কারণে যুবলীগ এবং ছাত্রলীগের অধপতন বেশিরভাগ ঘটেছে বলে আমার মনে হয়। আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তার সিনিয়র যে নেতাকর্মীরা আছে, কেন্দ্রীয় নেতাকর্মীরা, তারা যে নির্দেশ দিয়েছে যে এই আওয়ামী লীগের
কোনো দোষার ছাত্রলীগ থেকে শুরু করে নিয়ে যুবলীগ এবং কোন দল আওয়ামী লীগ এই সংগঠনের যে নেতাকর্মীদের বিএনপির ভিতরে ভিড়ে চলছে, আসলে বিএনপি যে আপনার 1 মাস হোক আর 1 সপ্তাহ হোক বা 1 বছর হোক যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে চলাফেরা করেছে, এদের থেকে দূরে থাকার কথা বলেছে। আর সেই আওয়ামী লীগ কেন আবার এই বিএনপির ভিতরে ভিড়ে বেড়াচ্ছে, এর মূল কথা আপনার কাছে শুনতে চাচ্ছিলাম যে আজও কি ঠিক হচ্ছে এই বিষয় নিয়ে? এ তো আমাদের বিএনপির নির্বাচনের ভোট সংখ্যা কমানোর পরিকল্পনা চালাচ্ছে আওয়ামী লীগ আমাদের বিএনপির ভিতরে এসে। আমার ব্যক্তিগত মতামত যেটা মনে হয় সেটা হচ্ছে 5ই আগস্টের আগে আমাদের বিএনপির যে সকল নেতারা স্বেচ্ছায় অবসরে গেছিলেন যে আমরা আর রাজনীতি করবো না, স্বেচ্ছায় অবসর। 5 তারিখের পরে নেতারা কিন্তু এখন অনেক এই লেভেলের নেতারা কিন্তু এখন অনেক উন্নতি, তারা এখন চেয়ারের প্রথম কাতারে যে বসে থাকে। যাদের আন্দোলন সংগ্রামে আমি পাইনি, আমি দেখেছি যে একটা ইজি বাইক ভাড়া করি যশোর যাচ্ছি পুরো গ্রামে 8 জন মানুষের একটা ইজি বাইক মেলে সিট করা কভারায়। আমার ইজি বাইকের ড্রাইভার থাকতো সাজ্জাদ, মুদিখানার দোকানদার সাজ্জাদ, আমার মনে আছে। তো সাজ্জাদ সহ যেগুলো 6 জন 7 জন লোক হতাম, মানে সিট 8টা সিট বসাতেই পারতাম। ঠিক খালি থাকে। ইজি বাইক কিন্তু ভাড়া দিতে হবে 1000 টাকা, কিন্তু সিট খালি হয়ে যাচ্ছে, তাও ভাড়া দিতে হবে 1000 টাকা। তারা মিলে ইজি বাইক যাবে না, তার পেট আছে, তার একটা গাড়ির ডিভারেন্স আছে। কিন্তু এখন দেখি যে সহসা নেতা তারা গম করেছিল, তারা এখন চেয়ারের প্রথম কাতারে এসে বসে যায়। আমাকে ছবি আর মোবাইল নেওয়ার কোনো সুযোগ নেই। যারা আন্দোলন সংগ্রাম করার লোক তারা পিছনে কাতারে থেকে যায়। আমি রবিবার দিনকে খুব সম্ভবত ইউনিয়ন বিএনপি যে পরিস্থিতি নিয়ে গেছি, এই দেখি সে জায়গায় 71 জন কাউন্সিলার, আমি একজন কাউন্সিলার। তো আমরা যারা কাউন্সিলার তারা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাকে ছবি তোলার মতন সুযোগ জায়গার থেকে মোবাইল আছে তারা পাচ্ছে না। যারা স্বেচ্ছায় অবসর নেওয়ার মতন নেতা তারাই দেখতেছি এখন প্রথম চেয়ারের প্রথম কাতারে বসা। আমি সাইডে এক চেয়ারে যে বসে থাকি। এই হচ্ছে আমার ইউনিয়ন 12 নম্বর শামক ইউনিয়নের পরিস্থিতি এই। তো প্রত্যেকটা ইউনিয়নে একই কেসি গল্পে বলে আর মনে হয় যারা নিবেদিত ফেরান রাজনীতির জন্যই পারমানেন্ট করতে বেরিয়ে গেছে, তারা এখন সামনের কাতারে চেয়ার পাবে না। স্বেচ্ছায় অবস্থান নিয়ে আমাদের নেতা তারা আছে যে এখন কিছু টাকা ব্যয় করে সামনের কাতারে চলে যাবে, এটা আমার মনে হয়। বর্তমান সময়ে এসে থেকে গেছে আমি বলি, বর্তমান সময়ে এসে যে আওয়ামী লীগের দোসররা আমাদের বিএনপির কর্মীরা সংঘবদ্ধভাবে চলাফেরা করছে তাদের নিয়ে, আজও কি তাদের কোনো প্রতিবাদ আমাদের দল থেকে হবে না? হবে কি হবে না জানি না। আমাদের যে কেন্দ্রীয় নেতা আছে তাদের কাছে আমাদের একটাই দাবি, এই যে আওয়ামী লীগের যে দোসরদের কারণে আমরা নির্যাতিত হয়ে রাস্তাঘাটে দোকানপাটে চার আড্ডায় অ্যাডজাস্ট হয়ে 1 কাপ চা পর্যন্ত আমরা খাতে পারিনি। এখন এই দোসররা যদি আমাদের মাঝে ভিড়ে চলাফেরা করে এবং দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো কার্যকলাপ করে থাকি, এই কার্যকলাপের বিঘ্ন ঘটানোর পরিকল্পনা এই আওয়ামী লীগের দোসররাই করবে। আমাদের ভিতরে থেকে এই দোসররা আমাদের কাজের বিঘ্ন ঘটাবে। এই বিঘ্নতা ঘটানোর কারণে আমাদের দলীয় কর্মীর, আমাদের যে নেতা আছে, আমাদের কর্মী বা নেতা যেগুলো আছে, হয়তো বা আপনার দেখা যাচ্ছে কি একটা সংগঠনের আমরা 50 জন কর্মী রয়েছি, এই কর্মীর ভিতরে যদি 10টা লোক আওয়ামী লীগের দোসরদের ঢুকানো হয়, আকাম কুকাম করবে, দোষ হবে কার? অমুক গ্রুপের লোকে এই করে বেড়াচ্ছে। এই দোসররা কেন আমাদের মাঝে বেরবে? এর তো জবাব চাচ্ছে আপনার কাছে। বিএনপি একটা বৃহত্তর দল, ভালো মানুষ থাকবে, মন্দ মানুষ থাকবে, চিটার মানুষ থাকবে, সব কিছু নিয়ে দল চলে। একটা গ্রামে যদি 3000 মানুষ বসবাস করে, তা আমরা যদি মনে করি যে 3000 মানুষের ভিতরে 2900 মানুষ ফ্রেশ মানুষ হবে, তাহলে মানে ভুল সিদ্ধান্ত।
বিএনপি বৃহত্তর দল, এ জায়গায় 100% ভালো মানুষ পাওয়া যাবে না, কিছু থাকবে। তো যে লেভেলের লোক সে সেই লেভেলের লোক খুঁজবে। যারা ধান্দাবাজ লোক, চাঁদাবাজ লোক, এরা কিন্তু চাঁদাবাজি খুঁজবে। যারা ধান্দাবাজ তারা ধান্দাবাজি খুঁজবে। যারা মারিদিরি খাওয়া লোক তারা মারিদিরার লোকই খুঁজবে। আমরা যদি মনে করি যে আওয়ামী লীগ দেশের চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে বলি মনে হয় স্বভাব পরিবর্তন হয়ে গেছে, না, এটা ভুল সিদ্ধান্ত। মানুষ পরিবর্তন হয়েছে কিন্তু স্বভাব পরিবর্তন হয়নি, স্বভাব থেকেই গেছে। ধন্যবাদ ধন্যবাদ। আমি নিজেই আমার দোকানে লাইসেন্স করতে গেছি ইউনিয়ন পরিষদে, দোতলা থেকে টাকায় দেখতেছি এফজেড মোটরসাইকেলে টিসিবির মাল লোড দিচ্ছে। আমি লজ্জায় মরি যাই যে নাকি মানুষ না অমানুষ। আমি একজনের বললাম যে আওয়ামী লীগ দেশের থেকে চলে গেছে কিন্তু স্বভাব তো থেকেই গেছে। আবার বলতে কাকা কীভাবে থেকেই গেল? আমি বললাম এই থেকে আওয়ামী লীগের নেতারা নেই, কিন্তু আজকে ডিসকভার মোটরসাইকেল, পালসার মোটরসাইকেল, এফজেড মোটরসাইকেল, হাং মোটরসাইকেল, মানে 5 লক্ষ টাকা দামের কি মোটরসাইকেল আছে, সেই মোটরসাইকেল আমি দেখেছি। তাতেই টিসিবির মাল নিয়ে চলে যাচ্ছে, এগুলো লজ্জা সরমও নেই। স্বভাব পরিবর্তন হয়নি। তো স্বভাব পরিবর্তন করি ফেরের জায়গায় আসতে হবে। জনগণের জন্যই রাজনীতি করতে হবে, ভোটের জন্যই রাজনীতি করতে হবে। আর ভোট পাতি করে জনগণ নিয়ে রাজনীতি করতে হবে। একজন মানুষের কাছে একটা ভোট আছে, একজন মানুষের কাছে 100-200 ভোট নেই, একটা ভোট। মন জয় না করতে পারলে ভোট আসবে না। তাই সিটারি দাপ্পাবাজি দিয়ে জানে থাকুক না কেন, পাশ দিয়ে ভোটের জন্যই কাজ করতে হবে আমার মনে হয়। আর উপরের নেতৃবৃন্দ যারা আছেন, জেলা কমিটি, বিভাগে, কেন্দ্রে যারা আছেন, সবাই দৃষ্টি রাখবেন যে চিটার একজন বড় বাপের দাপ্পাবাজ নেতার থেকে একজন ত্যানকা করবি 100% ভালো বলে আমি মনে করি। একজন মানুষ যদি ভ্যান চালায় আমি তারা মূল্যায়ন করি, দেখেছি ভালো কর্মী সে, কিন্তু একজন বড় মাপের চিটার নেতা আমি মূল্যায়ন করিনি। ও নেতা আমার লাগে না। ব্যক্তিগত স্বার্থের জন্য দলের নাম ব্যবহার করে। কারণ আমি মনে করি যে ব্যক্তি স্বার্থের থেকে দল অনেক বড়। আর চিটার দাপ্পাবাজের লোকগুলো নিজেরা ব্যক্তি স্বার্থ ছাড়া কিছু জানে না। এটা দল যে কোন জায়গায় গেল, আজকে কিন্তু বাংলাদেশ বিএনপি ধরে রেখেছে, কিন্তু তৃণমূলীর ত্যাগী যে লোকগুলো, যারা মাঠে খাটালো, মাঠায় কাজ করালো, বড় গাড়িতে কাজ করালো, যারা শ্রমদিয়া লোক, এই লেভেলের লোকগুলো দেখেছি বিএনপি ধরে রেখেছে। আমি যখন আন্দোলন সংগ্রামে গেছি আমি এই লেভেলের লোকগুলোই পাইছি, যারা বড় বড় টাকার মালিক। আজকে যারা চেয়ারের সামনের কাতারে বসে থাকে অমুক ভাই তমুক ভাই, তো এই অমুক ভাই আমি সেদিনকে পাইনি। আমি মনে মনে সেদিনকে আমি গালাগালি দিই মনে মনে যে অমুক ভাই তমুক ভাই, সুধীর ভাই। আবার বলতে ইচ্ছে করে, তার বলতে তো পারি। আমার খুব খারাপ লাগে জিনিসগুলো দেখি। যারা ত্যাগী নেতা তারা থাকে পিছনে, তাকে সামনের কাতারে কোনো জায়গা নেই। ব্যানার ধরার জন্য আগে দৌড়িয়ে দেখি যে যারাই অবসরে ছিল তারাই। তো আমার কথাই কেউ যদি কষ্ট পান, আমি আমার মনের থেকে আমি ক্ষমা চাই নিচ্ছি যে আমার এই সত্যি কথা বলার জন্য যে কেউ কষ্ট পান। কারণ সব কিছু হজম করা যায়, কিন্তু সত্যি কথা হজম করা অনেক কঠিন কাজ, তা আমি জানি। আর ক্ষমতাবান মাটির সামনে সত্যি কথা বলাও অনেক কঠিন কাজ, তাও আমি জানি। তো আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার ক্ষমা করে দেবেন। যে আওয়ামী লীগের দোসররা বিএনপির কর্মীদের রাতের ঘুম হারাম করিয়েছে, সেই আওয়ামী লীগের দোসররা আজও বুক ফুলিয়ে বাজারে, হাটে বাজারে জেনেও আজও তারা বিএনপির কর্মীদের উপরে যে আঘাত প্রতিঘাত করছে, এই সম্পর্কে কি আমাদের বাংলাদেশে কোনো আইন ব্যবস্থা নেই? এই সম্পর্কে আপনি কি বলবেন? এখন এই জায়গায় কিছু করার আসলে আমাদের থাকে না। কারণ দেখা গেল যে আমাদের বিএনপির এক নেতার মামাইতি ভাই, আর এক নেতার খালাইতি ভাই, আর এক নেতার খুবইতি ভাই, আর এক নেতা কি করছে কি, ও আবার বোনির জামাই। এই যে আত্মীয়করণ, এই আত্মীয়করণের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব এবং হচ্ছি। এরপরে আর একটা কারণ আছে, রাতের অন্ধকারে টাকা বিনিময় হতেই পারে। এই আওয়ামী লীগের দোসরদের দিয়েই সেই টাকাটা বিতরণ করবে, মানে এই কাজগুলো পুরোটা বাংলা কথা চলতেছে। যে ভিন্ন দলের দুর্দর্শ খুনি টাকার কারণে নিজের দলের ভিতরে রাতারাতি হয়ে যাচ্ছে অনেক বড় খুনি। মানে লজ্জাও লাগে, মাঝে মাঝে এরকম খারাপ লাগে। সেই এটা হয়তো বাংলাদেশের যে শিল্পী ছিল মমতাজ বেগম না, তার নাম, যে শিল্পী গান গায়, যার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটটা যায়, বুকটা ফাটটা যায়। তা আমি যখন দেখি যে যারা আবার বাড়িয়েছে, যারা বেজতি করেছে, তারা আমাকে নেতাগির সাথে যাতে এই যে কান্দের পরে হাত দিয়ে হাঁটিয়ে যায়, সেটা খুব লজ্জা লাগে। বউলও ফাটি যায়, কিন্তু করার কিছু নেই। অসহায় গোলকিপারের মতো তাকাই দেখি। পরে ওই যে মেসির প্লেয়ারটি শট দেখেছি ফুটবল খেলায়, তো বেশি একদিন দৌড় মারে আর একদিন শট করে করলি, তো গোলকিপার চিঠেই পড়ি, তো তাকায় দেখে যে কীভাবে যাচ্ছে বল গোলের মধ্যে। ওরে বলে অসহায় গোলকিপার। তা ঠিক করে কোথাও তাকায় দেখি, তো কিন্তু বলার কিছু নেই।
বড় লোকের নেতার গাড়ি হাত দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে অবস্থা। এখন যার কোনো নেওয়ার মতো যোগ্যতা আমার নেই, ব্যবস্থা। বর্তমান সময়ে যে প্রেক্ষাপট চলছে, আসলে এই প্রেক্ষাপটে যে আওয়ামী লীগের দোসররা যে বুক ফুলিয়ে যেভাবে ঘোরাফেরা করছে, তা আমার মনে হয় এখনো পর্যন্ত সেইভাবে স্বাধীনতা এই বাংলাদেশে স্বাধীনতা হয়নি। তো জানি না আমাদের ছাত্রকে দুর্ভাগ্য কিনা, ছাত্র জনতা দুর্ভাগ্য কিনা জানি নি। তো অনেকগুলো ছাত্র মারা গেছে, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যেটা চাইছিল যে বাংলাদেশ একটা ক্লিন বাংলাদেশ, সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো কিনা জানি নি। আমাদের নেতারা যদি পৌঁছানোর চেষ্টা করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি চেষ্টা করে, সেটা হয়তো সম্ভব হলেই হতেই পারে। কারণ সেটা আছে দলের ভিতরে শুধু অভিযান চালাইবে, যে চিটার দাপ্পাবাজ বাদ দিয়ে দাও। আমাদের এই কাজে যদি কেউ বিঘ্নতা ঘটায়, সে যদি কোনো দোষারও হয়ে থাকে, সে যদি আমার রক্তের সম্পর্কেরও কেউ হয়ে থাকে, তাকেও আমি ছাড় দেবো না। এটা হচ্ছে আমার কথা। সে যদি আমার রক্তের কেউ হয়ে থাকে। এখন দল একটা বৃহত্তর বিষয়, দল বাংলাদেশ নিয়ে চলে। আমরা যদি মনে করি যে একটা ইউনিয়ন ফ্রেশ করবো, তাতে হবে না। আর আমরা একটা ইউনিয়ন ফ্রেশ করার যোগ্যতাও রাখি নে, কারণ এটা সম্ভব নয়। নেতারা যদি কর্মীদের ঠিক না রাখে, কর্মীদের খোঁজ না নেয়, তাহলে তেমন নেতাগিরি করে কোনো লাভ নেই। তো আমরা যদি ক্লিন নেতা, ফ্রেশ নেতা না তৈরি করতে পারি, তাহলে আমরা ফ্রেশ কর্মী পাবো। তো ফ্রেশ যদি নেতা না আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা ফ্রেশ কর্মী পাবো না। ফ্রেশ কর্মী না পারলে ফ্রেশ রাজনীতি সম্ভব না। আমরা যদি চাঁদাবাজি এসে বলে একটা পদে বসাই দিই যে তুমি যুব দলের অমুক নেতা, তাহলে ও তো ভালো কাজ করবে না। ত্যাগী নেতায় কিন্তু আগেই বলেছি যে ত্যাগী নেতায় গিয়ে টাকা থাকে না। কারণ ত্যাগী নেতারা বহু বছর রাজনীতি করে, যে চার দোকানে যাক সে জায়গায় মানুষের চা খায়, কথা বলে, দেখি টাকা পায়। তো যাক শামীম, আমার তো আগে বলেছি শরীর স্বাস্থ্য ভালো না। তো যাক, ভালো লাগে বাজারে না, ভালো লাগে না, তাই বাজারে চলে আসছি। তো আর আজকে মতন থাক নাকি, আর কি বলবো, এই পর্যন্তই থাক। অসংখ্য ধন্যবাদ 12 নম্বর শ্যামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক উত্তম হাজরা কাকাকে। আসলে কথা অনেক ছিল, কাকা অনেক অসুস্থ, যার কারণে আমরা আজকের মতন আমাদের আনুষ্ঠানিকতা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। সিগারেট দাও।